পবিত্র ঈদ উল ফিতরের দীর্ঘ ৭ দিনের ছুটি শেষে প্রাণ ফিরেছে দেশের প্রশাসনিক হৃৎপিণ্ড সচিবালয়। আজ সকাল থেকেই সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে দাপ্তরিক কার্যক্রম। তবে প্রথম দিনে কাজের চেয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় আর কোলাকুলিতেই বেশি মুখর ছিল অফিস পাড়া। মোস্তাফিজুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঈদের লম্বা ছুটির নীরবতা ভেঙে আবারও সরগরম দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক অঙ্গন। আজ সকাল থেকেই সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ফিরতে শুরু করেছে চিরচেনা প্রাণ চাঞ্চল্য। নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো কর্মস্থলে ফেরায় অফিস পাড়ায় এখন উৎসবের আমেজ। ছুটি কাটিয়ে প্রথম অফিসে আসলাম, ভালোই লাগছে আমাদেরকে। আসলে বেশ ভালো লাগছে। আমার কলিগদের সাথে দেখা হচ্ছে। শুধু কলিগ না, এমনও কলিগ আছে যারা আমার বন্ধুর মতোই। তো তাদের পেয়ে খুব ভালো লাগছে, কারণ দিনের বেশিরভাগ সময় তাদের সাথেই কাটে। ঈদের পরে তো আসতেই হবে, কিন্তু এরপর অফিসে গিয়ে আমার খুবই ভালো লাগলো। সব ভাইয়েরা ঈদের আমেজের জন্য পাঞ্জাবি পরে আসছে। আমার তো খুবই আনন্দ লাগতেছে ঈদে। এদিকে সকাল ৯টা বাজার ঠিক আগেই সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় শেষে নিয়মিত দাপ্তরিক কাজ শুরু করেন তিনি। সরকার প্রধানের আগমনের মধ্য দিয়েই শুরু হয় প্রশাসনের মূল কর্মব্যস্ততা। পবিত্র ঈদ উল ফিতরের আমেজ কাটিয়ে কর্মকর্তা কর্মচারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সচিবালয়ের প্রতিটি ভবন। সহকর্মীদের সাথে কোলাকুলি আর কুশল বিনিময়ে মেতে ওঠেন সবাই। এদিকে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে এসে উপস্থিত হন মন্ত্রী ও সচিবরাও। সংশ্লিষ্টরা বলছেন, ছুটির রেশ কাটিয়ে আগামী সপ্তাহের শুরু থেকেই পূর্ণ গতিতে ফিরবে দাপ্তরিক সব কর্মযজ্ঞ। আপাতত ঈদের আমেজ আর কাজের প্রস্তুতির মধ্য দিয়েই শেষ হচ্ছে ছুটির পরবর্তী প্রথম কার্যদিবস। নিস্তব্ধতা ভেঙে আবারও সরগরম বাংলাদেশ সচিবালয়ের প্রতিটি করিডোর। নারীর টান কাটিয়ে কর্মস্থলে ফেরা এই মানুষগুলোর হাত ধরেই আজ থেকে সচল হচ্ছে দেশের প্রশাসনিক চাকা। এখন অপেক্ষা কেবল ঈদের রেশ কাটিয়ে শতভাগ দাপ্তরিক কর্মতৎপরতায় ফেরার। মোস্তাফিজুর রহমান, চ্যানেল এস, ঢাকা। ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে বরিশাল নদী বন্দর পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি বলেন, লঞ্চ মালিকদের সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে 10% কম ভাড়া আদায়ের কথা বলা হয়েছিল। ফলে এবারের লঞ্চ যাত্রা স্মরণকালের সবচেয়ে কম দুর্ভোগপূর্ণ হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, পল্টনে যাত্রীদের টানা হেঁচড়া বন্ধে কাজ করা হচ্ছে। এছাড়া লঞ্চের সামনে যাত্রী রাখা বন্ধ করা হচ্ছে। কেউ এ ধরনের কাজ করলে সংশ্লিষ্ট লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় বিআইডব্লিউটিএ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদকে সামনে রেখে যে মানুষগুলো এই এলাকায় ঈদ করতে এসেছে, শান্তিপূর্ণভাবে এসেছে, একটি দুর্ঘটনা ছাড়া বাকি সবকিছু ঠিকঠাক মতো ছিল। আপনারাই বলছেন, কেউ কোনো বিষয়ে কমপ্লেন করে। দুর্ঘটনার বিষয়টি তো আমাদের দুর্ঘটনা, এটা একটি দুর্ঘটনাই, তাই না? সেই মর্মান্তিক বিষয়ে, দুর্ঘটনার বিষয়ে আমরাও শোকাহত। সেই বিষয়টিও একটা আমরা তদন্ত সাপেক্ষে সামনের দিকে এগিয়ে যাবে। জ্বালানি তেলের ঘাটতি দেখিয়ে রাজশাহীর অধিকাংশ ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল সরবরাহ না পেয়ে বিপাকে পড়েছেন ট্রাক ও বাস চালকরা। এতে করে পণ্য পরিবহনের জন্য কাঙ্ক্ষিত যানবাহন পেতে সংকটে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। এমন অবস্থায় পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধির আশঙ্কা করছেন তারা, যা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ হয়ে উঠবে। বিস্তারিত রাজশাহী থেকে রাজু আহমেদের প্রতিবেদনে। রাজশাহীতে জ্বালানি তেলের তীব্র ঘাটতির কারণে শহরের অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। যারা খোলা আছে সেখানে যানবাহন নিয়ে ভিড় করতে দেখা যাচ্ছে। এতে করে দেখা দিচ্ছে দীর্ঘ লাইন, ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। জ্বালানি সংকটের কারণে ট্রাক ও বাস চালকরা পণ্য পরিবহনে উচ্চ ভাড়া নিচ্ছেন। ফলে ব্যবসায়ীরা উদ্বিগ্ন, কারণ এর ফলে আগামী দিনগুলোতে চাল সহ সব ধরনের পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন তারা।
ভাড়াজনিত কারণে চালের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ট্রাক ভাড়া ঢাকা চিটাগাং আগে যেখানে ছিল হয়তো 20,000 22,000 টাকা, সেটা এখন 25,000 30,000 32,000 টাকা পর্যন্ত ভাড়া ট্রাক মালিকরা চাচ্ছে। এখানে ট্রাকও পাওয়া যাচ্ছে না। এদিকে ফিলিং স্টেশনগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জ্বালানি সংকটের অজুহাত তুলে তারা অতিরিক্ত টাকায় জ্বালানি তেল বিক্রি করছেন। পামালাদের কাছে তেল আছে, যেমন এই বেলপুকুরে একটা পাম্প আছে ছানা আল্লাহ, ওর নিজে মহাজন উদ্বৃত্ত আমার কাছে 100 লিটার তেল দিয়ে 2,000 টাকা উদ্বৃত্ত নিয়েছে। তাহলে আমরা পরিবহন চালাবো কি করে? প্রত্যেকটা পাম্পে প্রায় তেল আছে, লাগছে আমার 50 লিটার, দিবে 10 লিটার। পরিবহন চালকদের দাবি, ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি তেল। আমরা তেল পাচ্ছি নি, মানে শ্রদ্ধ পরিমাণ আমরা তেল কম পাচ্ছি, তাহলে আমরা নুকাল টিপ মারছি এখন বেশি অংশ। এখন তানোর থেকে রাজশাহীর মধ্যে টিপ মারছি, আগে খুলনা বরিশাল পটুয়াখালী দিক যেতাম। লাগবে আমার 77 দিছে 10, লাগবে 200 দিছে 100। এই তো সারাদিন গাড়ি চাললে সারা রাত পহরা দিতে হয়েছে, ধর্ণা দিতে হয়েছে। সরকার তো ঠিকই মিডিয়াতে বলছে যে কোনো ক্রাইসিস নাই, ফোন দাও, হ্যান করো ত্যান করো। একদিন গ্যাপ দেখদিন মারছি কি করুন, যদি 5,000 মারছি, 5,000 মারি না, ঠিক মারি না। পাম্পে যে লাইন দিছি আপনার, যদি জনসন তো তেল দিছে, তখন আবার গাড়ি নিয়ে যায় ওখানে, যে আবার সিরিয়াল ধরে তেল দিতে হয়, 1 ঘন্টা 2 ঘন্টা পর সিরিয়াল ধরে তেল দিতে হচ্ছে। ফিলিং স্টেশনগুলোতে চাহিদার অর্ধেক জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। এমন অবস্থায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ফিলিং স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তেলের প্রতিদিনের যে চাহিদা, সেই অনুযায়ী আমাদের প্রতিদিন 13,500 যদি আমরা অকটেনের 13,500 পেট্রোলের 13,500 ডিজেলের চাহিদা দিচ্ছি, তার আনুপাতিক হারে পাচ্ছি আমরা 50%। আসলে এরকম সার্বিক পরিস্থিতি এরকম হয়ে গেছে যে আমাদের পাবলিককে এখন মানে থামানো, এদের কন্ট্রোল করা আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছি। অনেক সময় প্রশাসনের সাহায্য নিচ্ছি, অনেক সময় গ্যামজামের মতো হয়ে যায়। আমাদের পাম্পে আপাতত এখন কোনো তেল নেই, আমাদের লরি গেছে ঘাট থেকে তেল নিয়ে আমরা আবার দেওয়া শুরু করবো। ট্রাকগুলো আবার তেল নেওয়ার জন্য এখানে অপেক্ষা করছে সবাই। পেট্রোল নাই, হয়তো বের করবেন না। সরকার জ্বালানির ঘাটতির দাবি অস্বীকার করলেও ফিলিং স্টেশনের বাস্তব চিত্র ভিন্ন। পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন, বাজারে মূল্যস্ফীতি যে বাড়বে তার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রাজু আহমেদ, চ্যানেল এস, রাজশাহী। বন্ধ পাটকলগুলো চালু করা বিএনপির নির্বাচনী ইশতেহারের মধ্যে ছিল, যা বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় বাংলাদেশ তাঁত বোর্ড পরিচালনায় ঢাকায় মুসলিম হাউস ও জামদানি ভিলেজ পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জামদানি ভিলেজের প্রকল্পটা সম্পন্ন করার জন্য সরকার গুরুত্ব দিচ্ছে। এই প্রকল্পের মেয়াদ এ বছর শেষ হওয়ার কথা। প্রকল্পটি যাতে সুচারুরূপে সম্পন্ন করা হয়, এজন্য প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করার চিন্তা ভাবনা করছে। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, যুগ্ম সচিব জাহিদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সহ অন্যান্য কর্মকর্তারা। যে এটা আমাদের নির্বাচনী ইশতেহারে আছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব নির্বাচনের পূর্বেই আমরা বলেছি যে বন্ধ পাটগুলো আমরা চালু করব। সেটা চালু করার জন্য প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। বিগত সময়ে অনেকগুলো পাটকল আমাদের বিজিএমসির আন্ডারে যে পাটকলগুলো আছে সেগুলো আমরা প্রায় 25টা পাটকল, এর মধ্যে 14টা পাটকলই আমরা পিপিপি প্রকল্পের মাধ্যমে, লিজ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এগুলো চালু করার প্রক্রিয়া শুরু করেছি। অনেকগুলো ফ্যাক্টরি ইতিমধ্যে চালু হয়েছে, অনেকগুলো প্রক্রিয়াধীন আছে। আমরা এগুলা যারা জুট ব্যবসা করতে চায়, দেশি বিদেশি বিভিন্ন ইনভেস্টর, তাদেরকেও আমরা যোগাযোগ করছি। গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পরিষদের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার KM বাবর। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ সরকারি অফিসের কর্মকর্তারা। কুষ্টিয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন বিজিবি 47 কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনেও তল্লাশি চালিয়ে 12 বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করে, যার বাজার মূল্য প্রায় 6,24,00,000 টাকা। এছাড়া মঙ্গলবার ভোরে পৃথক দুটি অভিযানে সীমান্তবর্তী মুন্সিগঞ্জ মাঠ ও প্রাগপুর নদীর ঘাট এলাকা থেকে বিজিবির টহল দল বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসোন ট্যাবলেট, ফেয়ারডেল সিরাপ এবং বিড়ি জব্দ করে। শ্রমিকের কর্মসংস্থান বাড়ানোর জন্য ড্রেজার দিয়ে নয়, শ্রমিক দিয়ে খাল খনন করতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ। মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝিনাইকুড়ি খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় জেলা প্রশাসক মোসাম্মদ শুক্রিয়া পারভিন, ঠাকুরগাঁও পানি উন্নয়ন সার্কেল কৃষ্ণ কমল সরকার, পুলিশ সুপার রবিউল ইসলাম ও পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 11 সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। 2024 সালের সেপ্টেম্বর মাসে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মানব পাচার মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। ডিবি প্রধান জানান, গত রাতে রাজধানীর বাড়িধারা ডিওএইচএস এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে হেফাজতে নেওয়া হয়। 2024 সালের সেপ্টেম্বর মাসে পল্টন থানায় তাঁর বিরুদ্ধে একটি মানব পাচার মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলাতেই তাঁকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে আদালতের কাছে তাঁর 5 দিনের রিমান্ড আবেদন করা হবে। ফেনী জেলায় 3টি মামলা বিচারাধীন এবং সেই বিচারাধীন থাকা অবস্থায় উনি পলাতক থাকায় ওনার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। ফেনী জেলায় আরও 3টি মামলা এবং ডিএমপি 5টি মামলা সহ মোট 8টি মামলা এখনও তদন্তাধীন। এছাড়াও ওনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে এবং সিআইডিতে একাধিক অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে। তার বিরুদ্ধে পল্টন, বনানী, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা, মানব পাচার প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধের মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তাধীন পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে 5 দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে 2 আসামিকে দিঘি বরাবো বউবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার ভোরে ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন দিঘি বরাবো এলাকার মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল খান ও একই এলাকার ইসলাম ড্রাইভারের ছেলে আব্বাস। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজের হোসেন জানান, অভিযুক্তরা ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এ সময় তার স্বামী এগিয়ে এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এক পর্যায়ে প্রথমে আব্বাস ও পরে আফজাল খান নারীকে ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মোহাম্মদ মতিউর মোল্লা নামে এক মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছে। এতে তার মুখমণ্ডল, ডান হাত ও আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার নীলফা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব আলী জানান, ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকায় মতিউর মোল্লা নিজ বাড়িতে অবস্থান করছিল। রাতে বোমা বানাতে গিয়ে হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য পুলিশি পাহারায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শিল্পাঞ্চল আশুলিয়া ঈদ উৎসব উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যবাহী বাউল সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সোমবার রাতে ইয়ারপুর ইউনিয়নের জিরাবো ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি যুবনেতা জাহিদ হাসান বিকাশের নিজস্ব কার্যালয়ের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাউল শিল্পীরা গানের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। আজ নোয়াখালীর সেনবাগে উপজেলার ছাতারপাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন ২০২৬ এর প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে তিনি উৎসব মুখর পরিবেশে কেক কাটেন এবং বিদ্যালয়ের বিশেষ স্মরণিকা বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম বাচ্চু, মোহাম্মদ সেলিম, আনোয়ারুল হক, আনিসুর রহমান তারেক সহ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। সব ভুলে যান, কে কারে ভোট দিয়েছে, ভোটে তো আমরাই দিচ্ছি, সত্যতার প্রয়োজনে। তবে কথা আছে, যারা লুট করেছেন, যারা আমার বিরুদ্ধে, আমার ভাইয়ের বিরুদ্ধে জমি দখল করার মামলা আছে, আইনে তাদের সাজা হবে, আইন দিক দিয়া তাদের সাজা হবে। তারা যেন আবার এসে মাথার উপর বসে না যেতে পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। কিশোরগঞ্জের ভৈরবে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমান খান নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ইমান খান লুন্দিয়া গ্রামের ইসা মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, রাতে মোবাইল ফোনের জন্য মিনিট কার্ড কিনতে বাড়ি থেকে বের হন ইমান। পরে প্রতিপক্ষ শেখ বাড়ির একদল যুবক তার উপর দেশীয় অস্ত্র দিয়ে ইমানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরিবারের সদস্যরা খবর পেয়ে গুরুতর আহত ইমান খানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভৈরব থানার উপপরিদর্শক রাকিব জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।